শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখেন, আজকে আমরা পড়ব হচ্ছে পার্টনারশিপ বা অংশীদারি কারবার। এই অধ্যায়টা মানে পাটিগণিতের যতগুলো অধ্যায় আছে সবগুলোই সহজ অধ্যায়, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি সহজ অধ্যায় হচ্ছে এইটা। ঠিক আছে, একটা মানে শুধুমাত্র জাস্ট কয়েকটা বেসিক জিনিস দিয়ে আপনি এই অধ্যায় পার পেয়ে যেতে পারেন, কোনো ঝামেলা নাই। শুধু শর্ত একটাই, যে হিসাব ভুল করা যাবে না, কারণ এখানে অনেক বড় বড় সংখ্যা থাকবে। এই বড় বড় সংখ্যার কারণে হিসাব ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, সো হিসাবটাকে ভুল করা যাবে না, এবং যত বড় সংখ্যাই দেয়া থাক না কেন, যেহেতু রেশিওর কনসেপ্টে ম্যাথ অধ্যায়, তো আমরা ওই সংখ্যাগুলোকে ছোট করে দিব। ঠিক আছে, সংখ্যাগুলোকে একদম ছোট করে দিব, মানে যতটা ছোট করা যায় তত ছোট করে তারপরে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, আর বাদ বাকি আমি ধরে নিচ্ছি যে বেসিক আপনারা জানেন। তারপরেও যেই কথাগুলো বলা জরুরি সেটা আমি যখন ম্যাথ সমাধান করব তখন আমি আস্তে আস্তে বলে দিব। দেখেন, 1 নম্বর প্রশ্ন দেখেন। 1 নম্বরে বলা হচ্ছে যে একটা ব্যবসায়ী এক্স, ওয়াই এবং জেড এর বিনিয়োগের পরিমাণ যথাক্রমে 9,000, 7,000 এবং 6,000 টাকা, যেখানে লাভের টাকা তাদের বিনিয়োগের অনুপাতে বন্টন করা হবে। ব্যবসা থেকে সর্বমোট 880 টাকা লাভ হয়। যদি ওয়াই লাভ থেকে পাওয়া টাকা থেকে 230 টাকা দিয়ে ব্যক্তিগত ঋণ পরিশোধ করে, তাহলে ওয়াই এর পাওনা অবশিষ্ট টাকার পরিমাণ কত? মূল কথা, এখানে এক্স ওয়াই জেড তিনজন মিলে একটা ব্যবসা করছে এবং সেখানে তারা বেশ কিছু টাকা বিনিয়োগ করছে। তো ব্যবসা করার পরে ব্যবসা থেকে তাদের 880 টাকা মুনাফা হয়েছে। তো বলতেছে যে এই 880 টাকা যে মুনাফা হইল, এখান থেকে ওয়াই তার লভ্যাংশ পাবে, মানে ওয়াই এর যেই লাভের টাকা সেটা ওয়াই পাবে। ওয়াই যেই লাভের টাকাটা পাবে, সেই লাভের টাকা থেকে 230 টাকা সে তার পাওনাদারকে দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে ওয়াই এর কাছে আর অবশিষ্ট কত টাকা আছে? ওয়াই এর লাভের অবশিষ্ট কত টাকা আছে এটা জিজ্ঞাসা করছে। ওয়াই যে লাভটা পাইছে সেখান থেকে 230 টাকা তার পাওনাদারকে দিছে, তাহলে ওয়াই এর কাছে অবশিষ্ট কত টাকা আছে এটা বের করতে হবে। এখন খেয়াল করে দেখেন, এই প্রশ্নের কোথাও সময়ের উল্লেখ নাই, যে তারা কত সময় ব্যাপী ব্যবসা পরিচালনা করছে। ঠিক আছে, যদি কোনো প্রশ্নে সময়ের উল্লেখ না থাকে তাহলে আমরা দুইটা জিনিস ধরে নিই। এক, যে তারা সমান সময় ধরে ব্যবসা করছে। এখানে এক্স ওয়াই জেড ধরে নিলাম যে প্রত্যেকেই 1 বছর 1 বছর করে ব্যবসা করছে। অথবা এইভাবেও বলা যায় যে যদি কোনো প্রশ্নে সময়ের উল্লেখ না থাকে তাহলে যেইটাই তাদের বিনিয়োগ ওইটাই তাদের কি হয়, যেইটাই তাদের ইনভেস্টমেন্ট ওইটাই তাদের প্রফিট হয়। আমি যদি বিষয়টাকে একটু দেখাই, কারণ এটার পরে আর আমি এটা ক্লিয়ার করব না, সেটা হচ্ছে যে আমরা প্রফিট কিভাবে পাই। আপনি বলবেন যে ভাইয়া আইতে ইনভেস্টমেন্টের সাথে যখন আপনি টাইম বা সময়কে গুণ করে দিবেন তখন আপনি ফলাফল হিসেবে এই যে প্রফিট পেয়ে যাবেন। তো এখানে এক্স এর বিনিয়োগ হচ্ছে 9,000 টাকা, তাহলে 0 0 বাদ দিয়ে দেন, ধরে নেন যে 9 টাকা। সময়ের কথা উল্লেখ নাই, তো যদি বলছি যে যদি সময়ের কথা উল্লেখ না থাকে তাহলে 1 বছর ধরবেন, তাহলে 1 বছর ধরলে এখানে এক্স এর প্রফিট কত?
9 টাকায় আসে। ঠিক সেম ভাবে ওয়াইয়ের 7,000, এটাকে আপনি 7 ধরেন, যেহেতু সময়ের উল্লেখ নাই, তার মানে সমান সময় ধরে ব্যবসা করছে 1 বছর, তাহলে এই যে ওয়াইয়ের প্রফিট কত, 7 টাকা। এই যে আসেন জেড, জেড কত, 6,000, ধরে নেন যে 6, কত বছর ব্যবসা করছে দেওয়া নাই, ধরে নিচ্ছি যে 1 বছর, তাহলে জেডের প্রফিট কত, 6 হবে। তাহলে আমাকে কি বারবার এইভাবে দেখানো লাগবে? যখন সময় দেয়া থাকবে না তখন কি আমি এরকম বারবার 1 গুণ করে করে তারপর আমি প্রফিট বের করব? না, শুধু একটা জিনিস মাথায় রাখবো, যে যখন আমার সময়ের উল্লেখ থাকবে না, প্রশ্নে সময়ের উল্লেখ দেওয়া থাকবে না, অথবা যদি বলে যে তারা সমান সময় ব্যাপী ব্যবসা পরিচালনা করছে, তাহলে ইনভেস্টমেন্ট আর প্রফিট রেশিও একই হয়, অর্থাৎ যেইটাই তাদের ইনভেস্টমেন্ট ওইটাই তাদের প্রফিট হয়ে যায়। এই যে দেখেন, ইনভেস্টমেন্ট 9, সময়ের উল্লেখ নাই, প্রফিটও 9, ইনভেস্টমেন্ট 7, সময়ের উল্লেখ নাই, প্রফিটও 7, ইনভেস্টমেন্ট 6, সময়ের উল্লেখ নাই, এই যে দেখেন প্রফিটও 6। বোঝা গেছে? জাস্ট এই কনসেপ্টটা একটু মাথায় ভালোভাবে ঢুকায় রাখতে হবে, তাহলে প্রিলিমিনারি রিটেন অনেক জিনিসই খুব ইজিলি সমাধান করা যাবে। ঠিক আছে? কারণ অনেকেই এখানে সময় উল্লেখ নাই, এই সময় উল্লেখ না থাকার কারণে মাথা খারাপ করে নেয় যে সময় উল্লেখ নাই, এখন আমি প্রফিট কেমনে বের করব? সময় উল্লেখ থাকবে না, সময় উল্লেখ থাকার দরকার নাই আমার। আসেন এখন আমরা ম্যাথটার সমাধান করি। যেহেতু এখানে সবকিছু দেওয়া আছে, কোনো কিছু ধরে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে আমরা লিখতে পারি না যে এক্স ওয়াই এবং জেড এর বিনিয়োগের অনুপাত যথাক্রমে, এই যে এক্স এর হচ্ছে 9,000, ওয়াই এর হচ্ছে 7,000, জেড এর হচ্ছে 6,000। ঠিক আছে? আমি কি বলছি যে সংখ্যাগুলো যত বড়ই থাক আমরা যথাসম্ভব ছোট করে নেওয়ার চেষ্টা করব। 1,000 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 6। তাহলে এইটা যেমন তাদের বিনিয়োগ, এইটাই তাদের কি হয়, প্রফিট হয়। এখন লেখেন অনুপাতগুলোর সমষ্টি। অনুপাতগুলোর সমষ্টি 16 কত, 22। এই যে অনুপাতগুলোর সমষ্টি, আমাদের এখানে যেটা 22, এটা হচ্ছে আমার টোটাল প্রফিট, এইটাই হচ্ছে আমার কি টোটাল প্রফিট, সরি, এইটাই হচ্ছে আমার কি টোটাল প্রফিট। এখানে যে এই যে 22টা দেখা যাচ্ছে না, এইটা যেহেতু আমাদের প্রফিট রেশিও বা ইনভেস্টমেন্ট রেশিও, এই তিনটাকে যোগ করে দিয়ে আমরা যেটা পাইছি সেটা কি 22 পাইছি, এইটাকে আমরা টোটাল প্রফিট বলতে পারি। সো আমাদের এখানে টোটাল প্রফিট যেটা 22 টাকা, প্রশ্নে বলতেছে যে টোটাল প্রফিট হয়েছে এই যে 880 টাকা, তার মানে 22ও যা এই 880ও তা একই জিনিস, 22ও যে জিনিস 880ও সেম একই জিনিস। ঠিক আছে? তো আমাকে বলতেছে যে ওয়াই এর অবশিষ্ট টাকার পরিমাণ, তাহলে দেখি যে ওয়াই কত টাকা পায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব ওয়াই এর লভ্যাংশ, দেখেন টোটাল প্রফিট কত হয়েছে 22 টাকা, 22 টাকার মধ্যে ওয়াই এর প্রফিট কত, এই যে 7 টাকা, আর কিছুক্ষণ আগে দেখাইছি টোটাল প্রফিট কত, এই যে 880। তার মানে 880-র 7/22 অংশ টাকা ওয়াই পাবে। 22 এটার ভিতরে 40 বার যাবে, 40 সাথে কত, এই যে 280 টাকা। তার মানে ওয়াই এর টোটাল লভ্যাংশ হচ্ছে 280 টাকা। এই 280 টাকার মধ্যে 230 টাকা যদি সে তার পাওনাদারকে দিয়ে দেয়, তাহলে ওয়াই এর কাছে অবশিষ্ট থাকবে কত? তাহলে আমরা লিখতে পারি যে অতএব ওয়াই এর পাওনা অবশিষ্ট টাকার পরিমাণ কত? পাইছে 280,
230 দিয়ে লোন পরিশোধ করছে, তাহলে আর পাবে কত? আর পাবে 50 টাকা। এই 50 টাকায় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দুই নম্বরে চলে যান। দেখেন, দুইয়ে কি বলা হচ্ছে যে একটি ব্যবসায়ী এ, বি এবং সি অংশীদার হলো, যেখানে এ বি এর বিনিয়োগের 3 গুণ এবং বি সি এর বিনিয়োগের 2/3 বিনিয়োগ করলো। বছর শেষে 6,600 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? অর্থাৎ এই 6,600-র মধ্যে বির টাকার পরিমাণটা কত, এটা বের করতে হবে। তাহলে আগের প্রশ্নটার মতোই, যে এখানে যেহেতু কোনো সময়ের উল্লেখ নাই, তার মানে যেটাই তাদের ইনভেস্টমেন্ট ওইটাই কি হবে? তাদের প্রফিট হয়ে যাবে, তাই না? এখন এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে একজনের সাথে আরেকজনের ইনভেস্টমেন্টটাকে কম্পেয়ার করা হয়েছে এখানে। সো আমরা এই বিষয়গুলো এর আগেও দেখছি। আমি কি বলছি যে শেষ থেকে শুরু করেন। এখানে বি সি এর বিনিয়োগের 2/3 বিনিয়োগ করলো। আমি বলছি যে কোনো শব্দের শেষে যদি র বা এর বিভক্তি থাকে, ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে। তাহলে এই যে 2/3, এই যে তৃতীয়াংশ, আর এই যে সি এর, এই যে সির সাথে এর বিভক্তি যুক্ত আছে, তার মানে এই 3 হচ্ছে সি আর বি হবে কত? এই ভগ্নাংশের উপরেরটা 2, ঠিক আছে? তাহলে সি আর বিটা পেয়ে গেছি, এরটা আমি এমনি অটো বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে ধরি সি এর বিনিয়োগ কত? এই যে 3, তাহলে এটাকে 3x ধরেন। বি এর বিনিয়োগ কত? এই 3x এর 2/3, 3x এর 2/3 মানেই হচ্ছে 2x। এরপরে আসেন এ এর বিনিয়োগ কত? এই যে বলতেছে যে এ বি এর বিনিয়োগের 3 গুণ, এর বিনিয়োগটা হচ্ছে বির বিনিয়োগের 3 গুণ। তাহলে বির বিনিয়োগ যদি 2x হয়, তাহলে এর বিনিয়োগ কত? 2x এর 3 গুণ। তাহলে 2x ইন্টু 3 ইজ ইকুয়াল টু কত? 6x। তাহলে এইগুলা যেমন তাদের ইনভেস্টমেন্ট, ঠিক সেম ভাবে এইগুলাই তাদের প্রফিট, কারণ এখানে সময়ের উল্লেখ নাই। সময়ের উল্লেখ না থাকলে ইনভেস্টমেন্ট আর প্রফিট রেশিও ইকুয়াল হয়। তাহলে এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই 3 জনের এই প্রফিটগুলো যদি আমরা যোগ করে দিই, এর প্রফিট হচ্ছে 6x, বির প্রফিট হচ্ছে 2x, সির প্রফিট হচ্ছে 3x। এই 3টা প্রফিট যোগ করে দিলে আমরা কত পাবো? বলতেছে যে তারা ব্যবসা থেকে 6,600 লাভ করে। তাহলে 3 জনের প্রফিট সমান সমান কত হবে? এই যে 6,600, 6 2 8 3 11, তাহলে 11x ইজ ইকুয়াল টু 6,600 হইলে x এর মান কত হবে? আপনি বলবেন যে 600 হবে। প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে যে বির শেয়ার কত, মানে বি কত টাকা পাবে। তাহলে লেখেন যে অতএব বি পাবে বা বি পাই, লিখলেই হইল একটা 600 ইন্টু এই যে 2, তাহলে 600 দোকানো কত হয়ে যায়? 1200। এই 1200 টাকা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। 3 নম্বর,
দেখেন, সময় যখন উল্লেখ করা থাকবে, এই প্রশ্নের সময় উল্লেখ করা আছে, আপনাকে খুব কেয়ারফুলি দেখতে হবে যে কে কত সময় ধরে কত টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করছে। এখানে যদি ভুল করেন তাহলে পুরো ক্যালকুলেশনটা ভুল হবে। কে কত সময় ধরে ব্যবসা করলো, কত টাকা বিনিয়োগ করে ব্যবসা করলো, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে 2009 সালে শাকিল 25,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। 2010 সালে সে আরো 10,000 টাকা বিনিয়োগ করে এবং রায়হান 35,000 টাকা বিনিয়োগ করে সেই ব্যবসার অংশীদার হয়। এই যে রায়হান 35,000 টাকা বিনিয়োগ করছে, এটা কিন্তু 2010 সালের কাহিনী, 2010-এ বিনিয়োগ করছে। 2011 সালে শাকিল আবার 10,000 টাকা বিনিয়োগ করে এবং জাফর 35,000 টাকা বিনিয়োগ করে তাদের ব্যবসায় অংশীদার হয়। 2011 সালে শাকিল আবার 10,000 টাকা বিনিয়োগ করছে এবং 2011 সালে জাফর নামের আরেকটা লোক 35,000 টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করছে। 2009 সাল থেকে 3 বছরে, এখানে বলেই দিছে যে ব্যবসা চলছে 3 বছর, তার মানে 2009, 2010 এবং 2011, এই পুরো 3 বছর ব্যবসা চলছে। যে 2009 সাল থেকে 3 বছরে ব্যবসায় মোট মুনাফা 1,50,000 টাকা হলে রায়হানের মুনাফার পরিমাণ কত? রায়হানের মুনাফার পরিমাণ কত? এখানে সবার প্রথমে খেয়াল রাখতে হবে যে ভাই, এখানে শাকিল 3 বছর ব্যবসা করছে, 2009-এ ব্যবসায় ইনভেস্ট করছে, 2009, 10, 11, 3 বছর। তারপরে হচ্ছে রায়হান 2010 সালে 35,000 টাকা বিনিয়োগ করছে, তার মানে রায়হান ব্যবসা করছে 2 বছর, 2010 এবং 2011। জাফর 2011 সালে এসে 35,000 টাকা বিনিয়োগ করছে, তার মানে জাফর বিজনেস করছে শুধুমাত্র 1 বছর, 2011 সালটা। তাহলে কে কত বছর ব্যবসা করলো, কত টাকা দিয়ে ব্যবসা করলো, এইগুলা ভালোভাবে না লিখলে কিন্তু রেজাল্ট ভুল আসবে। পার্টনারশিপে ম্যাক্সিমাম ভুল করে এই জায়গাগুলোতে, অন্য কোথাও ভুল হয় না। তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমরা লিখতে পারি, কোনো কিছু ধরে নেওয়ার দরকার নাই, সব দেওয়াই আছে এখানে। শাকিল প্রথমে আছে, তাহলে আমরা লিখি যে শাকিলের মোট বিনিয়োগ, খেয়াল করেন 2009 সালে সে 25,000 টাকা বিনিয়োগ করছে, 2009-এ এই 25,000 ব্যবসা খাটাইছে, 2010-এ, 2011-তে, 3 বছর। তার মানে এই 25,000 টাকা ব্যবসায় আছে কয় বছর হলে? 3 বছর ব্যবসা খাটাইছে। প্লাস 2010 সালে সে আরো 10,000 টাকা বিনিয়োগ করছে, তার মানে 2010 এবং 2011, 2 বছর এই 10,000 টাকা ব্যবসায় খাটাইছে। এই যে 10,000 টাকা দিয়ে 2 বছর, প্লাস 2011 সালে এসে সে আরো 10,000 টাকা বিনিয়োগ করছে, তার মানে 2011 সালের পুরোটাই 1 বছর এই 10,000 টাকা তার ব্যবসায় ছিল। তাহলে টোটাল বিনিয়োগ কত? 3 25-এ 75, 10 দুগুণে 20, 95, 95 10-এ হচ্ছে 1,05,000, 1,05,000 টাকা। এটা গেল শাকিলের হিসাব। এরপর আসেন রায়হান। রায়হানের মোট বিনিয়োগ দেখেন, রায়হান 2010 সালে 35,000 টাকা বিনিয়োগ করছে, 2 বছর ব্যবসা করছে, 2010 এবং 2011, 2 বছর। তাহলে এই যে 35,000 টাকা তার 2 বছর ব্যবসায় ছিল, তাহলে 35 দুগুণ কত? এই যে 70,000, এই 70,000 টাকা, ঠিক আছে। তারপরে কে আছে? জাফর। জাফরের মোট বিনিয়োগ, জাফর 2011 সালে এসে শুধুমাত্র 1 বছরের জন্য 35,000 টাকা বিনিয়োগ করে। তাহলে এই যে 35,000 গুণন 1 ইজ ইকুয়াল টু এই যে 35,000 টাকা। এই যে আমরা এখানে বের করলাম 1,05,000, 70,000 এবং 35,000, এইগুলা কিন্তু প্রফিট। এগুলা কি প্রফিট? কারণ আপনি ইনভেস্টমেন্টের সাথে যখনই টাইমকে গুণ করে দিবেন তখন সেটা কি হয়ে যাবে? প্রফিট হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে
তাদের দেখেন এটাকে দুই ভাবে বলা যায়, তাদের লভ্যাংশের পরিমাণ অনেক। আপনাদের যে কোনো রিটেন ম্যাথের বই বা ধরেন যে গুগলে যে কোনো জায়গায় সার্চ দেবেন, দেখবেন যে ওখানে লেখা আছে যে তাদের দেয়ার ইনভেস্টমেন্ট, ঠিক আছে, দেয়ার টোটাল ইনভেস্টমেন্ট বা তাদের মোট বিনিয়োগের পরিমাণ, বিনিয়োগ লভ্যাংশ একই জিনিস। মানে এই মানে বলার সময় হয়তো অনেক সময় এইভাবে বলা হয়ে যায় যে তাদের বিনিয়োগের পরিমাণ এত। তো এটা তো ঠিকই তো আছে যে শাকিলের মোট বিনিয়োগ হচ্ছে 1,05,000, কিন্তু এটা আসলে কি? এটা আসলে হচ্ছে প্রফিট। কারণ আমরা একটু আগে মানে শুরুতেই দেখে আসছি যে ভাই আপনি যখন আপনার ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ করে দিবেন তখন আপনি কি পাবেন? প্রফিট পাবেন না। সেখানে ইনভেস্টমেন্টের সাথে টাইম গুণ করছে, ইনভেস্টমেন্টের সাথে টাইম, ইনভেস্টমেন্টের সাথে টাইম, তার মানে কি এটা প্রফিট। মানে এই অনুযায়ী তার প্রফিট বন্টিত হবে। এই জন্য আমরা এটাকে প্রফিট বলি, অনেকে এটাকে বিনিয়োগও বলে। এইগুলা কোনো বিষয় না, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে আমরা লিখতে পারি যে শাকিল রায়হান এবং জাফরের বিনিয়োগের অনুপাত যথাক্রমে কত কত? ওই যে 1,05,000, 70,000, আর একটা আছে হচ্ছে 35,000। 35,000 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে 3 × 35 = 105, 35 × 2 = 70, 35 × 1 = 35। এখন লেখেন অনুপাত গুলোর যোগফল লিখতে পারেন অথবা সমষ্টি লিখতে পারেন। এই যে 3 + 2 + 1 = 6। আমাকে ওরা কি বের করতে বলছে? যে রায়হানের মুনাফার পরিমাণ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব রায়হানের মুনাফা, টোটাল মুনাফা হচ্ছে এই যে 6 টাকা, তার মধ্যে রায়হানের মুনাফা হচ্ছে 2 টাকা। আর প্রশ্নে বলে দিছে যে তারা ব্যবসা করে মুনাফা করছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা, 6 × 25 = 150, তার মানে 25,000। 25,000 আর 2 গুণ করে দিলে আমরা পেয়ে যাব 50,000 টাকা। যে রায়হানের মুনাফা হচ্ছে 50,000। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে রাকিব, লিটন ও প্রান্ত মোট 280 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 মিনিট। রাকিব, লিটন ও প্রান্ত মোট 280 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। লিটন যত টাকা দেয় রাকিব তার থেকে 45 টাকা বেশি দেয়, এবং প্রান্ত যত টাকা দেয় লিটন তার থেকে 70 টাকা কম দেয়। যদি তাদের কোম্পানির 56 টাকা লাভ হয় তবে লিটনের লভ্যাংশ কত?
দেখেন এই প্রশ্ন সময়ের উল্লেখ নেই, তার মানে যেটাকে আমরা ইনভেস্টমেন্ট ধরবো ওইটাকে আমরা প্রফিট ধরতে পারি। এবং এখানে কে কত টাকা বিনিয়োগ করছে একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করছে, যে এত টাকা দিলে আমি এত টাকা বেশি দেবো, এরকম কথাবার্তা বলা আছে। এবং মোট বিনিয়োগের পরিমাণ 280। তাহলে এখানে বলতেছে যে লিটন যা দিবে রাকিব তার চেয়ে 45 বেশি দিবে। তাহলে লিটন কত দেবে এটা আমি জানি না। আবার লিটন দিবে প্রান্তর চেয়ে 70 টাকা কম, তার মানে প্রান্ত লিটনের চেয়ে 70 টাকা বেশি দিবে, এই তো কথা। তাহলে আমরা ধরি লিটনের বিনিয়োগ এক্স টাকা ধরে নেন, আরেকটাকে রাকিবের বিনিয়োগ লিটনের চেয়ে 45 টাকা বেশি, তার মানে আমরা লিখতে পারি যে এক্স প্লাস 45 টাকা, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে প্রান্তের বিনিয়োগ কত, এখানে বলতেছে যে প্রান্ত যত টাকা দেয় লিটন তার থেকে 70 টাকা কম দেয়, তার মানে প্রান্ত যা দিবে লিটন তার চেয়ে 70 টাকা কম দিবে। এই কথার অর্থ হচ্ছে যে প্রান্ত লিটনের চেয়ে 70 টাকা বেশি দিবে, প্রান্ত লিটনের চেয়ে 70 টাকা বেশি দিবে। তো লিটন যেহেতু এক্স টাকা দিছে, তার মানে প্রান্ত কত দিবে 70 বেশি, এই যে এক্স প্লাস 70 টাকা। এখন খেয়াল করেন এই যে তিনজন মিলে বিনিয়োগ করছে, এদের বিনিয়োগের টোটাল পরিমাণ কত 280, তার মানে এই তিনটা যোগ করে দিলে আমরা 280 পাবো। তাহলে লেখেন শর্ত মতে x plus 45 plus x plus 70 is equal to 280, তাহলে 3x is equal to 280 minus 70 40 110 আর 5 115, তাহলে 280 থেকে 115 বাদ দিলে 165 পাওয়া যাবে। তাহলে 3x is equal to 165, তাহলে x is equal to কত 55। x এর মান কত পাওয়া গেছে 55 পাওয়া গেছে। এখন আমরা খুব ইজিলি বের করতে পারবো যে লিটন কত বা অন্যান্যরা কত। তো আমরা লিখি যে অতএব লিটনের বিনিয়োগ হচ্ছে 55 টাকা, আর রাকিবের বিনিয়োগ হচ্ছে 55 যোগ 45 60 40 100 টাকা। প্রান্তের বিনিয়োগ হচ্ছে 55 যোগ 70 120 আর 5 125 টাকা। জাস্ট এখন একটু সাজায় লিখতে হবে যে লিটন রাকিব এবং প্রান্তের বিনিয়োগের অনুপাত যথাক্রমে কত 55 100 125, 5 দিয়ে ভাগ করে দিলে 11 20 এবং 25, ঠিক আছে। অনুপাতগুলোর সমষ্টি পঁয়তাল্লিশ 46 10 56 টাকা। 56 আমার কাছে চাইছে কি ওরা যে তাদের কোম্পানির 56 টাকা লাভ হলে লিটনের লভ্যাংশ কত। তাহলে লেখেন যত লিটনের লভ্যাংশ টোটাল লাভ হয়েছে
56, লিটন পায় 11, প্রশ্নেও বলতেছে যে টোটাল লাভ 56, 56 ক্যান্সেল আউট, থাকবে কত? 11। তার মানে লিটনের লভ্যাংশ কত? 11 টাকা। পরেরটাতে চলে যান 5 নম্বর। এখানে একটা কারেকশন হবে। এখানে আরেকটা 9 হবে, 2,99,000। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে 3 জন অংশীদার এ, বি এবং সি একটা ব্যবসা শুরু করে, যেখানে এ এর বিনিয়োগের দ্বিগুণ, বি এর বিনিয়োগের 3 গুণ এবং সি এর বিনিয়োগের 4 গুণ পরস্পর সমান। তাদের ব্যবসায় মোট 2,99,000 টাকা লাভ হলে তাদের প্রত্যেকের লাভের অংশ বের করুন। এখানে প্রশ্নটা আমি একটু ঘুরে দিছি। প্রশ্নে আপনাকে প্রত্যেকের লাভের অংশ বের করতে বলবে না, যে কোনো একজনেরটা বলবে। আমি জাস্ট বিস্তারিত করাবো দেখে আমি প্রত্যেকের কথা লিখছি, ঠিক আছে? যে কোনো একজনেরটা বের করতে বলবে, হয় একটা, না হলে বিটটা, না হলে সিটটা, যে কোনো একজনেরটা, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, এখানে এই 5 নম্বর প্রশ্নটা আগের 4টার মতো না, ঠিক আছে? আগের 4টার মতো না। যারা আমার প্রিলি ব্যাচে ছিলেন তারা এই ধরনের প্রশ্ন ফেস করে আসছেন প্রিলিতে, যেগুলো আমরা কিভাবে সলভ করছি। দেখেন এখানেও আমরা যেহেতু কারো বিনিয়োগের পরিমাণ আমাদের জানা নাই, এটাকে আমরা ধরে নিব। আমরা যদি প্রথমে ধরি এ এর বিনিয়োগ এই ধরলাম, এর বিনিয়োগ এ টাকা, বি এর বিনিয়োগ বি টাকা, সি এর বিনিয়োগকে আমরা সি টাকা ধরলাম। এখন খেয়াল করে দেখেন, প্রশ্নে আমাকে বলতেছে যে এ এর বিনিয়োগের দ্বিগুণ, তো এর বিনিয়োগের দ্বিগুণ করতে হবে। বি এর বিনিয়োগের 3 গুণ, বির 3 গুণ করতে হবে। সি এর বিনিয়োগের 4 গুণ, এই সির 4 গুণ করতে হবে। করে কি করা লাগবে? বলতেছে যে পরস্পর সমান, মানে এই 3টা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুযায়ী প্রশ্নানুযায়ী এর বিনিয়োগ হচ্ছে এ টাকা, তাহলে দ্বিগুণ হচ্ছে এই যে 2a, বির বিনিয়োগের 3 গুণ এই যে 3b ইজ ইকুয়াল টু সির বিনিয়োগের 4 গুণ এই যে 4c। এই 3টা কি বলছে? পরস্পর সমান। আমরা পরস্পর সমান লিখলাম। এখন আসেন ধরি লিখি, ধরি 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c ইজ ইকুয়াল টু k। আমরা প্রিলিমিনারি হইলে আমরা আলাদাভাবে করতাম, মানে 5 সেকেন্ড 10 সেকেন্ডে ওইটা সলভ করে ফেলা যেত, সেটার সিস্টেম আলাদা, ওই আলোচনা এখানে টানতে চাচ্ছি না। তাহলে এটা সমান সমান, এই সবগুলো যেহেতু সমান, তো এখান থেকে এর মান, বির মান এবং সির মান বের করতে গেলে এদের একটা মান আমাকে ধরে নিতে হবে, যেটা আমি জানি না। তো সেটাকে আমরা কত ধরলাম? কে ধরলাম। তাহলে এখন আমরা বলতে পারি যে তাহলে এই যে এর মানটা আমাকে পাওয়া যাবে কত? k/2। বির মানটা পাওয়া যাবে কত? k/3। এবং সির মানটা পাওয়া যাবে কত? এই যে k/4। কিভাবে হইল? এই যে আপনি লিখছেন 2a সমান সমান k, তাহলে এখান থেকে যদি এর মান বের করেন, এই যে k এই পাশে 2 উপরে ছিল, এই যে 2 নিচে চলে যাবে। প্রত্যেকটাই সেম একইভাবেই হয়েছে, ঠিক আছে?
এইটা বোঝেন আশা করি। তাহলে আমরা এই এ বি সি কার বিনিয়োগ কত সেই মানগুলো আমরা পাইলাম, তাই না? অর্থাৎ তাদের বিনিয়োগের পরিমাণটা আমরা পেয়ে গেছি। এখন আমরা জাস্ট অনুপাত বের করব। এখন এ বি এবং সি এর বিনিয়োগের অনুপাত যথাক্রমে, দেখেন এর বিনিয়োগ কত, এই যে k/2, বির বিনিয়োগ হচ্ছে এই যে k/3, সির বিনিয়োগ হচ্ছে k/4, ঠিক আছে? এখানে কে ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে এখানে এটা হয়ে যাবে হাফ, এটা হয়ে যাবে 1/3, এটা হয়ে যাবে কত 1/4। এখন আসেন প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে এই যে হাফ এইটার সাথে আমরা 12 গুণ করে দিব, ঠিক আছে? এই যে 1/3 এইটার সাথে 12 গুণ করে দিব, এই যে 1/4 এইটার সাথেও আমরা 12 গুণ করে দিব। এখন প্রশ্ন আসতে পারে যে 12 কোত্থেকে আসলো? ফ্র্যাকশন তুলে দেওয়ার একটা সহজ তরিকা হচ্ছে যে যখনই আমরা একের অধিক ফ্র্যাকশন দেখব এবং আমরা যদি ওই ফ্র্যাকশনকে তুলে দিয়ে একটা ইন্টিজার ফর্মে দাঁড় করাইতে চাই, তাহলে ফ্র্যাকশনের যেই ডিনোমিনেটর থাকে সেই ডিনোমিনেটর গুলার লসাগু করে ফ্র্যাকশন গুলোর সাথে গুণ করে দিলে ফ্র্যাকশন উঠে যাবে। এখানে এই যে ফ্র্যাকশন হাফ, থার্ড, ফোর্থ, এদের যে ডিনোমিনেটর 2, 3, 4 ছিল, এই 2, 3, 4-এর লসাগু করছি, লসাগু করে 12 পাইছি। এই 12টাকে প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে আমি গুণ করে দিছি। চাইলে সাইড নোট দেওয়াই যায় যে 2, 3, 4 এর লসাগু 12, ঠিক আছে? আপনি 12 লিখতে পারেন অথবা লসাগু 12 দিয়ে গুণ করে। এগুলা চাইলে লিখতে পারেন, ব্যাংকে এগুলা ম্যাটার করে না, ঠিক আছে? এখন আপনি ক্যালকুলেশন করেন, 2 দিয়ে 12কে ভাগ করলে এখানে 6 হবে, 3 দিয়ে 12কে ভাগ করলে এখানে 4 হবে, 4 দিয়ে 12কে ভাগ করলে এখানে 3 হবে। দেখেন ফ্র্যাকশন থেকে আমরা অলরেডি ইন্টিজারে দাঁড় করাইছি বিষয়টাকে। ফ্র্যাকশন থেকে বিষয়টা কিসে আসছে? ইন্টিজারে চলে আসছে, 6, 4, 3-এ চলে আসছে। এখন আমরা লিখতে পারি যে অনুপাতগুলোর যোগফল। অনুপাতগুলোর যোগফল 6 যোগ 4 যোগ 3, 10, 3-এ 13। আমাকে প্রত্যেক জনেরই লভ্যাংশ বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ এর লভ্যাংশ, টোটাল লভ্যাংশ 13, এখানে এ পাইছে 6, আর প্রশ্নে বলতেছে যে টোটাল লভ্যাংশ হচ্ছে 2,99,000। 13 এটার ভিতরে যাবে 23 বার, তাহলে 23,000, 23,000 আর 6, 1,38,000, 1,38,000। বি এর লভ্যাংশ হচ্ছে 4/13 ইন্টু হচ্ছে 2,99,000, 2300, 2300 4-এ কত? 4 23-এ 92 আর 3টা 0, 92,000। এরপরে আসেন সি। সি এর লভ্যাংশ 13/3 গুণন হচ্ছে 2 লক্ষ, 2,99,000, 2300, 3 23-এ 69 আর 3টা 0, এই যে 69,000। ঠিক আছে, আপনাকে প্রশ্ন যে কোনো একটা জিজ্ঞাসা করবে, হয় এ, না হলে বি, না হলে সি। দেখানোর জন্য প্রত্যেকটাই বের করে দেখা যাবে যে তাহলে এ বি সি তিনজনের লভ্যাংশের পরিমাণগুলো আমরা বের করে ফেলছি। এখানে টাকা লিখতে পারেন, টাকা, ঠিক আছে?
কোশ্চেন। পরেরটাতে চলে যান 6 নম্বর। দেখেন 6 খুব সহজ একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে দুজন অংশীদার এ ও বি একটা ব্যবসায় যথাক্রমে 70% ও 30% শেয়ারের মালিক। কিছুদিন পর সি তাদের সাথে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসায় যোগ দেয় এবং ব্যবসায় তার শেয়ারের পরিমাণ 20% হয়। বর্তমানে ব্যবসায় এ এর শেয়ারের পরিমাণ শতকরা কত? বর্তমানে ব্যবসায় এর শেয়ারের পরিমাণ শতকরায় কত এটা বের করতে হবে। পুরো বিষয়টাকে আগে বোঝার চেষ্টা করেন। 5 সেকেন্ডের ম্যাথ, 5 সেকেন্ডে ম্যাথ সমাধান হয়ে যাবে। যখন কোনো প্রশ্নে আমরা পার্সেন্টেজ সাইন দেখব, যে কোনো অধ্যায়ের যে কোনো প্রশ্নে যখন আমরা পার্সেন্টেজ সাইন দেখব, তখন যদি আমাদের কোনো কিছু ধরে নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটাকে 100 ধরব, 100 বা 100x যে কোনো কিছু, ঠিক আছে? কারণ কোনো প্রশ্নে পার্সেন্টেজ থাকা মানেই সেখানে যদি কোনো কিছু ধরে নিতে হয় সেটাকে আমরা 100 ধরব। সো এখানে বলা হচ্ছে যে এই যে এ আর বি দুইজন মিলে একটা ব্যবসা রান করছে, যেখানে এর শেয়ার 70, বির শেয়ার হচ্ছে 30। দেখেন এই যে এ আর বি দুইজন মিলে ব্যবসা রান করছে, তাহলে ব্যবসাটা কত পার্সেন্টের? আপনি বলবেন যে এই যে 100%-এর ব্যবসা, 100%-এর ব্যবসা। তার মানে এখানে এই যে টোটাল বিজনেস বা আমরা যেটাকে বলবো হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে? টোটাল ইনভেস্টমেন্ট এইটা হচ্ছে আমার 100%, 100%। এখন বলতেছে যে কিছুদিন পরে সি এই এ আর বির সাথে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসায় যোগ দেবে এবং এতে করে ব্যবসায় সি এর শেয়ারের পরিমাণ হবে কত? 20%। তাহলে সির শেয়ার কত? 20%। এখন একটা জিনিস খেয়াল করে দেখতে হবে আপনাকে, যে আগে সি যোগদানের আগে যখন এ আর বি দুইজন মিলে ব্যবসা করতেছিল তখন ব্যবসার পরিমাণ ছিল 100%। তখন ব্যবসার পরিমাণ কত ছিল? 100% ছিল। কিন্তু যখনই সি যোগদান করছে এদের সাথে, তখনই সির শেয়ারে কত গেছে? 20% ব্যবসা চলে গেছে। তাহলে আফটার জয়নিং সি, এ প্লাস বির ইনভেস্টমেন্টের পরিমাণটা কত হবে? সি তো যোগদান করেই ফেলছে, যোগদান করার পরে এ প্লাস বির মানে এ আর বির নিয়ন্ত্রণাধীন কত পার্সেন্ট ব্যবসা আছে? আপনি বলবেন যে ভাইয়া আগে 100 ছিল, এখন তো 20 সি কে দিছে, তার মানে এ আর বি দুইজন মিলে এদের কাছে আছে 80% ব্যবসা, 80% ব্যবসা আছে এ আর বির কাছে। তো প্রশ্নে আপনাকে এটাই জিজ্ঞাসা করছে যে বর্তমানে ব্যবসায় এর শেয়ারের পরিমাণ শতকরা কত। তাহলে বর্তমানে এ আর বি এই দুইজনের আন্ডারে আছে হচ্ছে 80% ব্যবসা। বর্তমানে এ আর বি এই দুইজনের কাছে আছে কত? 80 ব্যবসা। এই 80%-এর বা এই 80-র মধ্যে 70% ব্যবসা হচ্ছে এই এর। এই 80-র মধ্যে এই 70% ব্যবসা কার? এর না, কারণ এর ব্যবসার শেয়ার কত? 70%। তো আর বির ছিল 30, দুইটা মিলে 100। তারপরে সি এসে 20% দখল নিছে। দখল নেওয়ার পরে এ আর বির নিয়ন্ত্রণাধীন আছে কত? 80। এই 80-র মধ্যে বর্তমানে ব্যবসা হচ্ছে এ আর বির নিয়ন্ত্রণে আছে 80। এই 80-র মধ্যে এর শেয়ার জিজ্ঞাসা করছে, তাহলে 80-র মধ্যে এর শেয়ার হচ্ছে আপনার এই যে 70%। তো 80-র 70% কত? 56 না? এই 56% হবে। 80-র 70% কত? 56। তার মানে বর্তমানে ব্যবসায় এর শেয়ারের পরিমাণ হচ্ছে 56%। বোঝা গেছে? বুঝতে পারছেন কিনা বিষয়টা? এখন এই জিনিসটাকে একটু সাজায় গোছায় জাস্ট লিখে দিতে হবে। দেখেন এটাকে আমি প্রথমে বললাম এগুলা এটা লিখিত পরীক্ষাতেই আসে না, কিন্তু এগুলা প্রিলিমিনারিতেও আসে মাঝে মাঝে। দেখেন আমি 5 সেকেন্ড এই জন্য বলছি যে এখানে এই ধরনের সমাধান করতে আপনাকে খাতা কলম কিছুই ধরার দরকার নাই।
আপনি পার্সেন্টেজ সাইন দেখছেন মানে হচ্ছে টোটাল বিজনেস 100, 100 কিভাবে 70 আর 30 100, তাহলে এই 100-র মধ্যে 20% যদি সিকে দেয় থাকে হচ্ছে 80, 80-র মধ্যে আবার এই যে এর হচ্ছে 70, তাহলে 80 70 কত 56%। মুখে মুখে হয়ে যাবে, খাতা কলম ধরার দরকার নাই প্রিলিতে আসলে। ঠিক আছে, তার জন্য লাগবে বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস আর একজন ভালো মেন্টরের অধীনে থেকে এই লজিকগুলা কনসেপ্টগুলা শিখে ফেলা। ঠিক আছে, আসেন এগুলো সাজায় লিখি, যে এখানে দেওয়া আছে এই জিনিসগুলো আমরা লিখি যে দেয়া আছে এই 70 30, শুরুতে লিখি শুরুতে ব্যবসায় এ এবং বি এর শেয়ার ছিল যথাক্রমে 70% এবং 30%। এই কথা ওরা প্রশ্নে বলছে, আমরা একটু লিখে দিলাম। এখন আসেন সি যোগদান করার পর সি যোগদান করার পর সি এর শেয়ার হয় মোট শেয়ারের কত পার্সেন্ট, এই যে 20% লিখে দিলাম। তাহলে সি যোগদানের পর এ এবং বি এবং বি এর মোট শেয়ার হবে কত, টোটাল 100 থেকে 20 সি নিল, তাহলে বাদ বাকি এই যে 80% হচ্ছে এ আর বির নিয়ন্ত্রণাধীন থাকবে। এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে বর্তমানে তাহলে এর শেয়ার কত, তাহলে লেখেন যে অতএব বর্তমানে ব্যবসায় এ এর শেয়ারের পরিমাণ হবে কত, 70% এর 80। ঠিক আছে, বা এভাবে লিখি 80 এর 70%। আহা, 80 এর 70%, বা লেখা যায় 80 ইন্টু 70, 2 শূন্য ক্যান্সেল আউট, 7 8 56%। এটাই উত্তর 56। পরেরটাতে চলে যান। 7 নম্বর, সাথে কি বলা হচ্ছে যে 3 জন অংশীদার
একটি ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অংশ 5:7:8 ভাগ করে নিল। যদি তারা ওই ব্যবসায় যথাক্রমে 14 মাস, 8 মাস এবং 7 মাসের জন্য অংশীদার হয়, তাহলে তাদের বিনিয়োগের অনুপাত কত? দেখেন, আগের প্রশ্নগুলোতে বিনিয়োগের পরিমাণ কোথাও দেওয়া ছিল, কোথাও দেওয়া ছিল না, কিন্তু লভ্যাংশের পরিমাণ আমাকে বারবার বের করতে হয়েছে। এই প্রশ্নটাতে খেয়াল করেন, লভ্যাংশের পরিমাণ দেওয়া আছে, লভ্যাংশের যে অনুপাতটা সেইটা দিছে, সময় কত সেইটাও দেওয়া আছে, শুধু আমার বিনিয়োগটাই এরা দেয়নি। সো বিনিয়োগটা আমাকে দেখাইতে হবে যে বিনিয়োগটা কত হবে। এখন আমরা যেহেতু জানি ভাই যে ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ করে দিলে আমি প্রফিট পেয়ে যাই, সো আমার এখানে ইনভেস্টমেন্টটা অনুপস্থিত, আবার আর বাদ বাকি দুইটা দিয়ে আছে। সো ইনভেস্টমেন্টটাকে আগে ধরে নিতে হবে। 3 জনের কথা বলছে, তাহলে আমরা ধরে নিই যে ধরি, এগুলো প্রিলিমিনারিতে আসলে আপনি 10 সেকেন্ডসে আপনি সমাধান করে দেবেন। 10 সেকেন্ডস, ঠিক আছে? এটা বোধহয় প্রিলিমিনারিতেও আসছিল। রিটেনে অনেক কিছু লিখতে হয় বা অনেক জিনিস দেখাইতে হয়। এই যে দেখেন, ধরি তিনজন অংশীদারের বিনিয়োগের পরিমাণ যথাক্রমে, ধরে নেন যে একজনের এক্স, আরেকজনের ওয়াই, আরেকজনের হচ্ছে জেড টাকা, ঠিক আছে? শর্ত মতে আমরা কি জানি যে ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ করে দিলে আমরা প্রফিট পেয়ে যাই। তাহলে এই যে প্রথমজন ব্যবসা করছে কত মাস? 14 মাস। কত টাকা দিয়ে? এক্স টাকা। তাহলে এই 14-র সাথে এক্স গুণ করে দেন, তাহলে হয়ে যাবে 14x। এই যে দ্বিতীয়জন ব্যবসা করছে 8 মাস, 8-এর সাথে ওয়াই গুণ করে দিলে হয়ে যাবে কত? 8y। তৃতীয়জন ব্যবসা করছে জেড টাকা দিয়ে কয় মাস? 7 মাস, তাহলে এই যে 7z। তাহলে যখনই আমি সময়ের সাথে তাদের ইনভেস্টমেন্টকে গুণ করে দিছি, তখনই আমি এটা কিসের অনুপাত লিখে ফেলছি? প্রফিটের অনুপাত লিখে ফেলছি। তো প্রফিটের অনুপাত প্রশ্নে কত লেখা আছে? এই যে 5:7:8। তার মানে এইটা সমান সমান এইটা আমি চাইলেই লিখতে পারি। তো আমরা গত ক্লাসে বলছি যে অনুপাত যখন 3টার থাকবে, আপনি যে কোনো 2টা রাশি নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তাহলে এখন আমরা যে কোনো 2টা রাশি নিয়ে কাজ করি। যে এখন এই যে যদি আমরা প্রথম 2টা নিয়ে কাজ করি, যে 14x ডিভাইডেড 8y ইজ ইকুয়াল টু এই যে 5/7। 7/14 কত হয়? 98x ইজ ইকুয়াল টু 5/8=40y। এখান থেকে আমরা x আর y এর রেশিও বের করে ফেলতে পারবো যে 40:98। তাহলে x y ইজ ইকুয়াল টু কত? 2 দিয়ে করলে 20, 2 দিয়ে করলে 49। তার মানে x আর y এরটা পাইছি, এখন z এরটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখি যে আবার শেষ 2টা নিয়ে কাজ করব, 8y আর 7z। 8y ডিভাইডেড হচ্ছে 7z ইজ ইকুয়াল টু কত? লভ্যাংশের অনুপাত 7:8। যে লেখেন 7/8। 8 কত? 64y। 7 49z। তাহলে এখান থেকে y/z ইজ ইকুয়াল টু কত? 49:64। এদেরকে আমরা চাইলেও ছোট করতে পারবো না বা ছোট করার দরকার নেই, কারণ এখানেও y 49, এখানেও y 49। তাহলে এখন আমি খুব ইজিলি লিখতে পারি যে অতএব তাদের বিনিয়োগের অনুপাত, তাদের বিনিয়োগের অনুপাত কত? তাদের বিনিয়োগের অনুপাত এই যে x/y/z সমান সমান কত? x এর বের করছেন এই যে 20, y এর বের করছেন 49, z এর বের করছেন কত? 64। এই 20, 49, 64 হচ্ছে তাদের বিনিয়োগের অনুপাত।
দেখেন, আমি যে বললাম যে এইগুলো 10 সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন, এগুলো ফাপড়বাজি না, ঠিক আছে? দেখেন, আমি আপনাকে জাস্ট কনসেপ্টটা একটু দেখাই, এগুলো অনেক মজার জিনিস। আমি প্রথমে বলছি যে পার্টনারশিপের যে মাদার ফর্মুলা, সেটা হচ্ছে যে আপনি যখন ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ করে দিবেন, তখন আপনি ফলাফল হিসেবে প্রফিট পাবেন। ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ করে দিলে আপনি কি পাবেন? প্রফিট পাবেন। সো এখান থেকে আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে কি? ইনভেস্টমেন্ট ফাইন্ড আউট করতে হবে না? সো আমি যদি ইনভেস্টমেন্ট ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে? এই প্রফিটকে জাস্ট আমি টাইম দিয়ে ভাগ করে দিব। প্রফিটকে কি করব? টাইম দিয়ে ভাগ করে দিলে আমি কি পেয়ে যাব? ইনভেস্টমেন্ট পাবো না? সো আমি আমার মাদার ফর্মুলা থেকে ইনভেস্টমেন্ট বের করার ফর্মুলা আমি বের করতে পারি। সো প্রশ্ন আমাকে তাই বের করতে বলতেছে যে ভাই, তোমার ইনভেস্টমেন্ট রেশিওটা কত কত হবে এই এক্স, ওয়াই এবং জেড এর, সেটা বের করো। আপনার কাজ কি? ইনভেস্টমেন্ট যেহেতু বের করবেন, সো প্রফিটগুলোকে টাইম দিয়ে ভাগ করে দেয়া। সেখানে প্রফিট দেওয়াই আছে, এই যে দেখেন, এইটার 5, এইটার 7, এইটার 8, ঠিক আছে? টাইমও দেওয়া আছে, এই যে দেখেন, এইটার টাইম 14, এইটার টাইম কত? 8, আর এইটার টাইম কত? এই যে বলে দিচ্ছে যে 7। এখানে রেশিও কেন দিলাম? এই যে এখন আমি কি বলছি যে আপনি এখান থেকে উত্তরে তখনই যাইতে পারবেন, মানে ইন্টিজারে তখনই যাইতে পারবেন যখন আপনি এই যে ডিনোমিনেটর 8, 14, 7 এদের যখন আপনি লসাগু করে প্রত্যেকটার সাথে গুণ করে দিবেন, তাহলে 7, 8, 14 লসাগু কত হবে? চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে 56। তাহলে 56 যদি এটার সাথে গুণ করে দেন, 4 14 56, এই যে 4 5 20, 7 8 56, 7 7 49, 7 8 56, 8 8 64। কয় সেকেন্ড লাগবে? আমি বুঝাইলাম তাই 1 মিনিট লাগছে, বাট আমি যখন করব তখন তো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ডের সময় লাগবে, তাই না? সো আপনি যদি এই ছোট ছোট বিষয়গুলো জানেন, আপনার যেরকম এই সেম কনসেপ্টে কিন্তু আমি লিখিত সামাল দিছি, ঠিক একই কনসেপ্টে কিন্তু আমি লিখিত সামাল দিছি, শুধু এখানে এক্স ওয়াই জেড হ্যান ত্যান এগুলো ধরছি, কথাবার্তা লিখছি। যখন প্রিলিতে আসছে, আমি সেম কনসেপ্টে শুধু সংখ্যা লিখে আনসার বের করে দিছি, ঠিক আছে? সো প্রিলি রিটার্ন আলাদা কিছু না, প্রিলি করলে রিটার্ন অটো হয়ে যায়। যারা বলে যে রিটার্ন করলে প্রিলি আলাদা হবে, তারা আপনাকে ফান্দে ফেলতেছে। আপনি সামনে বিপদে পড়বেনই পড়বেন, এটার কোনো মার নাই, মিস নাই। আপনি আপনার বিপদ অবধারিত, ঠিক আছে? আপনি প্রিলি ফেল করবেন, সহজ হিসাব। যদি আপনি রিটেনকেই ধ্যান জ্ঞান মানেন, ম্যাথের ক্ষেত্রে বলতেছি, যে রিটেন ম্যাথ করে যদি আপনি বসে থাকেন, আপনি প্রিলি ফেল করবেন 100%, ঠিক আছে? যদি ম্যাথ এরকম সহজ আসে, আপনি ম্যাথ করতে পারবেন না, কারণ আপনি কতক্ষণে এইভাবে করবেন? আপনি 3টা ম্যাথও করতে পারবেন না পরীক্ষার হলে বসে, 3টা, কারণ অন্য বিষয়ের উত্তর করা লাগবে না আপনার। সো এটা কি আপনার প্রিলি ফেলের দিকে নিয়ে দেবে। আর প্রিলি যখন ফেল করবেন, রিটেন তখন তো বাদ, আপনার রিটেনের চিন্তাই বাদ। সো ম্যাথ শিখেন, কনসেপ্টগুলা শিখেন। কনসেপ্টগুলা যদি আপনি শিখতে পারেন ভাই, ম্যাথ আপনার প্রিলিতে আসুক, রিটেনে আসুক, আপনি পারবেন, ম্যাথ সমাধান করতে পারবেন। আমি যেটা বলি যে ম্যাথ সমাধানটা করা শিখেন। সমাধান করতে পারলে আপনি প্রিলি রিটেন সবগুলোতে পারবেন। এখন সমাধান করা শিখতে পারলে অনেকেই বোঝে শুধু রিটেন, এটা হইতেছে দুর্ভাগ্য। আপনার প্রত্যেকটা পয়েন্ট যখন ক্লিয়ার থাকবে, রিটেন আপনার এমনি অটো হয়ে যাবে, কারণ আপনি লিখতে তো পারবেন। একটা বিষয় দিছে, এটা কেমনে আসতেছে, এই আগে পিছে কথা সবাই লিখতে পারে। আমি কিন্তু কোনোদিন পূর্ব প্রিপারেশন নিয়ে আসি না যে এই লাইনে কি লিখবো, আমার ইনস্ট্যান্ট এখানে যা মনে হচ্ছে আমি তা লিখে দিচ্ছি। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে ভাই, আমি যা লিখে দিচ্ছি এইটাই লিখতে হবে এমন না, আপনি এটা কাটাছাট করতে পারবেন, কোনো সমস্যা নাই, বা 2-1 লাইন বাদ দিতে পারবেন, বা আমি যে বাক্যটা লিখছি সেই বাক্য বাদ দিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী বাক্য লিখতে পারেন। কারণ আমি তো লিখতেছি আমার মতো, এইটা লিখলে তো ভুল হবে তা না, কিন্তু এটা আমি আমার মতো লিখতেছি, আপনি আপনার মতো লিখবেন, ঠিক আছে? তাছাড়া পুরো সিস্টেম একই থাকবে। দেখেন, এই প্রশ্নটা মজার আছে। এখানে বলা হচ্ছে যে একটা ব্যবসায়ী এ এবং বি এর প্রারম্ভিক বিনিয়োগের অনুপাত 18:7, অর্থাৎ শুরুতে, প্রারম্ভিক মানে হচ্ছে শুরুতে এ আর বি কত টাকা বিনিয়োগ করছে তার একটা অনুপাত এটা দিয়ে রাখছে। ব্যবসা শুরুর 4 মাস পর এ আরো 2000 টাকা দিল মানে হচ্ছে বিনিয়োগ করলো, এবং বি আরো 7000 টাকা দিল, তার মানে বি আরো 7000 টাকা বিনিয়োগ করছে। এটা ব্যবসা শুরুর 4 মাস পরে। যদি বছর শেষে ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অংশ
এ এবং বির মাঝে 2:1 ভাগ করে দেওয়া হয়, তাহলে এ এবং বি ব্যবসার শুরুতে মোট কত টাকা বিনিয়োগ করেছিল এটা বের করতে হবে। অর্থাৎ 18 সাথের যোগফল 25-এর মান কত হবে এটা বের করা লাগবে। এখন কথা হচ্ছে এই যে বলে নাই যে যদি বছর শেষে, এই যে বছর শেষে এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে এরা 1 বছর ব্যবসা করছে। ব্যবসা করছে কয় বছর? 1 বছর। তো 1 বছরকে আমরা আবার মাসে কনভার্ট করব এখন, মানে 1 বছর সমান সমান 12 মাস ধরে হিসাব করবো, কারণ এখানে 4 মাস পরে আবার তারা দুইজনে আলাদা আলাদা কিছু টাকা আবার নতুন করে বিনিয়োগ করছে, তো এখানে মাস ধরে হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা ধরে নিতে হবে যে এ আর বির প্রারম্ভিক বিনিয়োগটা কত কত। তাহলে আমরা ধরে নিই যে ধরি প্রারম্ভিক এ এর প্রারম্ভিক বিনিয়োগ এখানে 18 দেওয়া আছে, আমরা 18x ধরলাম। বি এর প্রারম্ভিক বিনিয়োগ 7 দেওয়া আছে, আমরা 7x ধরলাম। প্রথম কাজ শেষ। এখন এই যে বলতেছে যে বছর শেষে এত টাকা মানে এই অনুপাতে ভাগ করে নিবে এবং 4 মাস পরে আবার তারা 2000 এবং 7000 করে নতুন করে বিনিয়োগ করবে। তাহলে আমরা লিখতে পারি যে এর মোট বিনিয়োগ একটা মিনিট দাঁড়ান তো, কোথায় জানে কি একটা চাপ পড়তেছে আর কিছু একটা হচ্ছে, এটা আমি ধরতে পারতেছি না। কোথায় জানে কি একটা হচ্ছে, শব্দ করতেছে, কিন্তু কোত্থেকে হচ্ছে এটা তো বুঝতে পারতেছি না। ক্লাস না কাটলে হয়। দেখেন, তাহলে আমরা লিখতে পারি যে এ এর মোট বিনিয়োগ, দেখেন এই যে প্রথমে যে সে 18x টাকা বিনিয়োগ করছে, এটা দিয়ে কিন্তু সারা বছর ব্যবসা করবে। সারা বছর মানে হচ্ছে 12 মাস ব্যবসা করবে। কথা বুঝতে হবে, এই যে প্রথমে যে 18x টাকা বিনিয়োগ করছে এটা দিয়ে কিন্তু সারা মাস মানে সারা বছর অর্থাৎ 12 মাসে ব্যবসা করবে। তাহলে আমরা লিখতে পারি না যে এই যে 18x ইন্টু হচ্ছে 12 প্লাস ব্যবসা শুরু 12 মাসের মধ্যে 4 মাস চলে গেছে, বাকি আছে এখনো 8 মাস। এই 8 মাসের জন্য এ আবার কি করছে? 2000 টাকা বিনিয়োগ করছে। তার মানে এই 2000 টাকা সে আবার কয় মাস বিনিয়োগ করলো? 8 মাস বিনিয়োগ করলো। তাহলে এর মোট বিনিয়োগ বা টোটাল প্রফিট কত হবে? এখানে 18 12 হয়ে যায় হচ্ছে আপনার 216 প্লাস 8 দোকানো কত? এই যে 16,000। এটা হচ্ছে এর মোট বিনিয়োগ। এরপর আসেন বির কথা, সেম ভাবে যে বি এর মোট বিনিয়োগ, এই যে বি 7 টাকা বিনিয়োগ করছে শুরুতে, এইটা দিয়ে কিন্তু 12 মাস ব্যবসা করবে। তাহলে এই যে 7x ইন্টু হচ্ছে 12 যোগ 12 মাসের ভিতরে 4 মাস চলে গেল, থাকলো 8 মাস। এই 8 মাসের জন্য বি আবার 7,000 টাকা বিনিয়োগ করছে। তার মানে 7,000 টাকা দিয়ে সে আরো 8 মাস ব্যবসা করবে। তাহলে বির মোট বিনিয়োগ কত? 7 12 হচ্ছে আপনার 84, আর এখানে 7 8 হচ্ছে আপনার 56,000। তাহলে এ এবং বির টোটাল বিনিয়োগ আমরা কার কত এটা আমরা পেয়ে গেছি। তো বলতেছে যে বছর শেষে তাদের লভ্যাংশ ভাগ হবে কি অনুপাতে? 2:1 অনুপাতে। আমরা যে দুইটা বের করছি এ আর বির, এই দুইটা তো এক হিসেবে লভ্যাংশ, তাই না? কারণ আমরা কি করছি, ইনভেস্টমেন্টের সাথে যখন টাইমকে গুণ করে দিয়েছি, ফলাফল হিসেবে আমরা কি পাইছি? প্রফিট পাইনি? প্রফিট পাইছি। তাহলে আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে এই যে এর কত 216x প্লাস 16,000, বির কত 84x প্লাস 56,000, কত অনুপাতে? 2:1 অনুপাতে। তার মানে এর হচ্ছে 2, এই যে বির হচ্ছে 1। এটা হচ্ছে প্রফিট রেশিও। এই পাশেও প্রফিট, এই পাশেও প্রফিট। এখন আপনি ক্যালকুলেশন করেন, তাহলে 216x প্লাস হচ্ছে 16,000
সমান সমান এখানে কত 84 দুগুণ 168 এক্স প্লাস 56 দুগুণ 112,000, 216 থেকে 168 এদিকে 32, 38 10 48, 48 এক্স 1,12,000 থেকে 16, 12 থেকে 12 বাদ দিলে 1,00,000, 4 বাদ দিলে 96,000, এই যে 96,000, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? আপনি বলবেন যে 2,000। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাছে ওরা প্রশ্ন রাখছে যে এ আর বি দুইজন মিলে শুরুতে মোট কত টাকা বিনিয়োগ করেছিল, অর্থাৎ 18 আর 17 যোগফলের মান চাইছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ এবং বি ব্যবসার শুরুতে বা প্রারম্ভে লিখতে পারেন, ওখানে যেহেতু প্রারম্ভ কথা উল্লেখ আছে, শুরুতে মোট বিনিয়োগ করেছিল কত? এই যে 18x প্লাস 7x ইজ ইকুয়াল টু 25x। এক্স এর মান আপনি জানেন, 25 ইন্টু 2,000 ইজ ইকুয়াল 50,000 টাকা। এটাই পরেরটাতে চলে যান 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে, দেখেন প্রিপারেশনের আসলে চাকরির পরীক্ষার প্রিপারেশনের কোনো শেষ নাই, যথেষ্ট বলতে কোনো কথা নাই। খায়রুল ভাইয়ের ব্যাংক ম্যাথ বই যেটা, এইটাতে যথেষ্ট পরিমাণ ম্যাথ আছে। আমি মনে করি পার্সোনালি ব্যক্তিগতভাবে বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি খেয়াল করেন, বিগত 8, 10, 15 বছরের প্রশ্ন যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে সেইগুলা খুব ইজিলি পেরে যাচ্ছেন শুধুমাত্র ওই একটা বই করেই। ঠিক আছে, যে আপনি একটা বই পড়বেন ব্যাংকের জন্য, ওখানে ওই বই 2,340টা ম্যাথ আছে, প্র্যাকটিস পার্ট বাদ দিয়ে 2,340টা ম্যাথ। এখন 2,340 ম্যাথ মানে হিউজ কালেকশন। ওখানে বাংলাদেশ ব্যাংকের ম্যাথ আছে, সব ব্যাংকেরই ম্যাথ আছে, প্রাইভেট বেসরকারি আইডিএ ইন্ডিয়ার ম্যাথ আছে, সব ধরনের ম্যাথ দিয়েই উনি বইটা তৈরি করছে। আমার মনে হয় যে যথেষ্ট। এরপরেও কেউ যদি চিন্তা করে যে ভাই আমার ওইটা শেষ, বা আমি ওই ম্যাথ পারি ভাই, ওই বইয়ের ম্যাথ নিয়ে আমার কোনো সমস্যা নাই, আমি একটু ফার্দার প্রিপারেশনের জন্য যদি প্রশ্ন একদম বেশি কঠিন করে ফেলে, তাইলে আমি তার জন্য একটু অ্যাডভান্স প্রিপারেশনের জন্য আগারওয়াল করতে চাই। আগারওয়ালের মেইন বইও যা, খায়রুল ভাইয়ের অ্যাডভান্স ম্যাথ বইও তা। ঠিক আছে, আগারওয়ালের বই থেকে সিলেক্টেড কিছু ম্যাথ নিয়ে উনি ওনার অ্যাডভান্স ম্যাথ বই তৈরি করছে। এখন এখানে মার্কেটিং হবে দুইভাবে। 2022 কি 23 সালে বাংলাদেশ ব্যাংকের যখন একটা পরীক্ষা হয় বোধ হয় এডিতে, তখন 20টা প্রশ্নের মধ্যে 17টা বা 18টা প্রশ্ন ওই আগারওয়ালের বই থেকে তুলে দিছে। এখন আগারওয়ালের বই থেকে তুলে দিছে মনে হচ্ছে খায়রুল ভাইয়ের বই, খায়রুল ভাই দেখাইছে, স্বাভাবিক ব্যাপার, যার বই সে ক্রেডিট নিবে। খায়রুল ভাই দেখাইছে যে ওনার বই থেকে 18টা ম্যাথ কমন আসছে। ঠিক আছে, এটা সবাই করতেই পারে। এখন আপনি যদি চিন্তা করেন যে এইবারও সেম কাজটা করতে পারে, আগারওয়াল থেকে ম্যাথ তুলে দিতে পারে, সো আপনি সেই জন্য আগারওয়াল করতে পারেন, কোনো সমস্যা না। আগারওয়াল করলে ক্ষতি নাই, বরঞ্চ আপনার লাভ। ঠিক আছে, আবার যদি চিন্তা করেন যে ভাই আমার এত আসলে নাই,
আমার এত এনার্জিও নেই, আমায় অত ইয়েও করতে পারবো না, আমি একটাই করবো, তাইলে আপনি ব্যাংক ম্যাথ পড়েন। সহজ হিসেব, পরীক্ষা আপনি ভালোই দিবেন। আমার মনে হয় না যে আমার খুব কঠিন। যেমন গতবারের যে প্রশ্ন হয়েছে এডির, মানে যেটা আগারওয়াল থেকে উঠাই দিছে, প্রত্যেকবারে প্রত্যেকটা পরীক্ষাতেই আগারওয়াল থেকে তো 3-4টা প্রশ্ন দেয়, বা এর বেশিও দেয়, বা এর আগে এমনও পরীক্ষা গেছে যে আগারওয়াল থেকে সব ম্যাথই উঠাই দিছে। ঠিক আছে, 20-20টা উঠাই দিছে, 20-16টা উঠাই দিছে, 15টা উঠাই দিছে, 10টা উঠাই দিছে, সব পরীক্ষাতে আগারওয়াল থেকে উঠাই দেয়। এখন তার জন্য যদি কেউ আগারওয়াল করতে চায়, ওয়েলকাম, আপনি অবশ্যই করতে পারেন। আপনার যদি ইয়েতে কুলায় আপনি করতেই পারেন। খায়রুল অ্যাডভান্সমেন্ট বইয়ে মোটামুটি 3,500-এর মতো ম্যাথ আছে, 3,500। ওই আপনার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ইয়ার কি বলে আগারওয়ালের ওই বইতে মোটামুটি এরকম 4,500-5,000 ম্যাথ আছে। কিন্তু ভাই এই আগারওয়ালের বইয়ে আপনারা জানেন না এটাকে কেন কঠিন বলেন, কঠিন লাগার স্বাভাবিক। আমি ওই বিষয়টা পড়াই, তাই আমার কাছে বিষয়টা সহজ, স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করেন, আগারওয়ালের পুরো বই ঘাটলে, ঠিক আছে, এই পুরো বই ঘাটলে আপনি ম্যাক্সিমাম, একদম যদি সর্বোচ্চ ধরি, একদম সর্বোচ্চ 500-550 ম্যাথ পাবেন যেগুলো খুবই কঠিন। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ওই ম্যাথগুলো আবার বাংলাদেশে আসে না। ওই যে 500-550 ম্যাথ একদম ডিফিকাল্টি লেভেল, অন্য লেভেলের, সেগুলো আবার বাংলাদেশে আসে না। বাদ বাকি যেগুলো আসে বা যেই ম্যাথগুলো আসে, এগুলো আপনি এমনি করতে পারবেন, এমনিতেই করা সম্ভব। ঠিক আছে, কারণ আমি আগারওয়ালের বইয়ের উপরে ভাই মানে মোটামুটি অনেকগুলো ব্যাচ পড়াইছি। আগারওয়ালের বইয়ের মানে প্রত্যেকটা ম্যাথ আমার অসংখ্যবার করা আছে। আগারওয়ালের বইয়ের মানে কোথায় কোন কোন নাম্বার ম্যাথ কিভাবে ইয়ে করতে হবে, আমি চোখ বন্ধ করলে এখন বুঝতে পারি, দেখতে পারি যে আগারওয়ালের বইয়ের কোথায় কি আছে। এটা মানে মোটামুটি আমার ভালো জানা আছে। এই জন্য আমি কথাটা বললাম, আপনি যদি করতে পারেন খুবই ভালো, না করতে পারলে প্রেশার নেওয়ার দরকার নেই। বা আগারওয়ালের বইয়ে কোনো কঠিন ম্যাথ ওই ওই লেভেলের কঠিন ম্যাথ নাই। বা আপনারা এখন সবাই বাংলা বই ইউজ করেন, যেমন খায়রুল ভাইয়ের অ্যাডভান্স বই ইউজ করেন। খায়রুল ভাইয়ের বইতে যে ম্যাথগুলো দেওয়া আছে 3,000-3,500 ম্যাথ, এগুলো ভাই প্রত্যেকটা ম্যাথে খুব ইজি। ঠিক আছে, খুব ইজি ম্যাথ। এখন আপনাদের কাছে কেন কঠিন লাগে এটা আমার জানা নেই। কঠিন লাগার ওই যে কারণ দুইটাই। এক, আপনি প্রশ্ন পড়ে প্রশ্ন বোঝেন না, এইটা হচ্ছে মূল সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে আপনার লজিক ঠিক নেই, এই জন্য আপনি ম্যাথ আপনার কাছে কঠিন লাগে। 3 নম্বর সমস্যা হচ্ছে আপনার অ্যাপ্রোচে ভুল, আপনি সঠিক অ্যাপ্রোচে আগান না। ঠিক আছে, আপনারা বিভিন্ন কুতুবের কথা শোনেন, শুনে ওই XYZ ধরে এখনো পরে আছেন মানধাতার আমলে, ওই অ্যাপ্রোচটা আপনার ঠিক নেই। আপনার অ্যাপ্রোচের কারণে আপনার আগারওয়াল বা অ্যাডভান্স যেটাই বলি আপনার কঠিন লাগে। আপনাকে অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আপনার বাপ দাদা যেই পোশাক পরতো, আপনি যদি এখন সেই পোশাক পরে বের হন রাস্তায়, মানুষ তো হাসাহাসি করবে। মানুষ হাসাহাসি করবে না? আজকে আপনি যেই ছবিটা উঠাইছেন, ছেলেরা বা মেয়েরা, আপনি আজকে যেই ছবিটা উঠাইলেন, আজ থেকে 6 বছর পরে যখন আপনি এই ছবিগুলো দেখবেন, তখন আপনার হাসি লাগবে। যেমন ফেসবুক মাঝে মাঝে এই আগের পোস্টগুলা ইয়ে করে দেয় না, যে আপনি 6 বছর আগে এই পোস্ট দিছিলেন, তো তখন পোস্টগুলা পরে ইয়ে লাগে না যে আমি কতটা মানে ইয়ে টাইপ ছিলাম, খ্যাত ছিলাম, এইভাবে পোস্ট দিয়ে ছবি তুলছি। তো এখন আপনারা এখনো ওই আগের সময়ে পড়ে আছেন, যে এখনো ওই XYZ আগেকার আমলের চিন্তা ভাবনা, এই জন্য আপনার কাছে কঠিন লাগে, বেমানান হয়ে যাচ্ছে এই মডার্ন ট্রেন্ডের অঙ্কগুলোর সাথে। বুঝতে পারছেন? সো আপনাকে এখন আমরা যেটা করাচ্ছি এইটাও ব্যাকডেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন ভাই ম্যাথের অনেক কিছু বের হয়ে যাচ্ছে, অনেক কিছু কম্পিটিটিভ এক্সামের ম্যাথে এখন অনেক কিছু বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আপনাকে আয়ত্ত করতে হবে, না করলে আপনি তাল মিলাইতে পারবেন না। আপনি হয়তো বসে থাকবেন, কিন্তু আপনার পাশের জনকে বসে আছে, এটা হচ্ছে কথা। আপনার পাশের জন যদি শিখে ফেলে, তার মানে আপনি ওর চেয়ে পিছনে পড়ে যাবেন। বুঝতে পারছেন? অ্যাপ্রোচ, সঠিক অ্যাপ্রোচে আগাইতে হবে, ভুলভাল অ্যাপ্রোচে আগাইলে লাভ নাই। অনেকে বলে না যে ভাই কোচিং কেন করবো, বইয়ে তো দেওয়া আছে। তো বইয়ে তো দেওয়া আছে, তো কোচিং করেন কেন? আগারওয়ালের বই, আগারওয়ালের বই যিনি লিখছেন, ঠিক আছে, ওনার চেয়েও আমরা ম্যাথে বেশি দক্ষ, তো উনি তো বই করেই দিছে, তারপরে ওনার বই থেকে না বুঝে কেন আমাদের কাছে আসতে হয়? এই জিনিসটা বুঝতে হবে, ছোট জিনিস, কিন্তু একটু মাথায় চিন্তা করেন যে আমরা তো আগারওয়ালের চেয়ে বড় ম্যাথমেটিশিয়ান না। ম্যাথমেটিশিয়ান মানে এই কথাটাই ভুল। ঠিক আছে, আমাদের কোনো যোগ্যতাই নেই। যিনি বই লেখছেন তার বই ম্যাথ আমরা করাচ্ছি, তো আপনারা কিন্তু আমাদের কাছে আসতেছেন, কেন আসতেছেন এটা আপনাকে বুঝতে হবে, যে আমি কেন যাচ্ছি। আগারওয়ালের মতো একজন মানুষ তার বইয়ে সমস্ত কিছু বিস্তারিত উল্লেখ করছে,
সমস্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে, তারপর আমি পারতেছি না, আমার কাছে কর্মী লাগতেছে, তারপরে আমাকে 700-800-1000 টাকা খরচ করে আরেকজনের কাছে কেন যাচ্ছি, বুঝতে হবে অ্যাপ্রোচের সমস্যা আছে। ওর বইয়ে যেটা দেওয়া আছে সেটা ওই অ্যাপ্রোচ আগলে আপনি কোনোদিন কিছু করতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। এই স্কুল কলেজ লেভেলের জন্য ঠিক আছে, বাট কম্পিটিটিভ এক্সামের জন্য এটা বেমানান। ওই যেটা বললাম আপনার পোশাক আশাকের কথা, ঠিক আছে, আজকে যেটা পড়তেছেন 6 বছর পরে সেম পোশাক আশাকের ছবি দেখলে নিজের কাছে নিজে লজ্জা লাগবে, এত খ্যাত ছিলাম, বুঝতে পারছেন? 9 নাম্বার আসেন। 9 কি বলা হচ্ছে যে দুই বন্ধু পি ও কিউ এর ব্যবসায় বিনিয়োগের অনুপাত দেওয়া আছে 5:6। 6 মাস পরে আর কিউ এর সমপরিমাণ টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল এবং বছর শেষে 20% মুনাফা হলো, যা 98,000 টাকার সমান। আর এর বিনিয়োগের পরিমাণ কত? দেখেন এখানে বলতেছে যে পি আর কিউ এর বিনিয়োগের অনুপাত 5 আর 6। 6 মাস পরে এই আর নামের আরেকটা লোক কিউ যত টাকা বিনিয়োগ করছে ঠিক সমপরিমাণ টাকা দিয়ে ব্যবসায় যোগ দিছে এবং বছর শেষে মানে হচ্ছে 1 বছর পরে, 1 বছর পরে এসে দেখা গেছে যে 20% মুনাফা হয়েছে পুরো ব্যবসা থেকে, যা 98,000 টাকার সমান। মানে হচ্ছে এই 20%-এর মানে কত? 98,000 টাকা। 20%-এর মানে 98,000 টাকা, বা এটাকে এইভাবে বলতে পারি যে এখানে মোট লাভ কত হয়েছে সেটা তো আমি জানি না, সেটা আমাকে বের করতে বলছে, বা সেটা আমাকে আগে বের করতে হবে। বা মোট, সরি এখানে আমি ভুল বললাম, মোট মুনাফাই হচ্ছে 98,000 টাকা, কিন্তু মোট বিনিয়োগের পরিমাণ কত এটা আমার জানা নাই। তার মানে মোট বিনিয়োগ যা তার 20% আমি মুনাফা করছি, কথা বুঝছেন? মোট বিনিয়োগ যা তার 20% মুনাফা করছি, তার ভ্যালু অর্থাৎ ওই মুনাফার ভ্যালুটা কত? 98,000 টাকা। তার মানে এখানে সবার প্রথমে বের করতে হবে যে ভাই বিনিয়োগটা কত, এই পি কিউ আর এই তিনজনে কত টাকা বিনিয়োগ করছে এটা আগে বের করা লাগবে। ঠিক আছে, আমরা এটা করতে পারি খুব ইজিলি, যেহেতু জানি না লিখিত ম্যাথ, আমাকে ধরে নিতে হবে যে ধরি মোট বিনিয়োগ এক্স টাকা, মোট বিনিয়োগ এক্স টাকা ধরলাম। এখন এই যে বলতেছে যে লাভ হয়েছে 98,000 টাকা, যা 20%-এর সমান, মানে হচ্ছে মোট বিনিয়োগের 20%-এর সমান। তাহলে আমরা লিখতে পারি যে এখন এই যে এক্স এর 20% সমান হচ্ছে 98,000 টাকা। সেখান থেকে চাইলে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি যে এক্স ইন্টু 20% মানে হচ্ছে 20/100 ইজ ইকুয়াল টু 98,000। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? ইন্টু এই যে 100-কে উপরে নিয়ে যান, 20 নিচে চলে আসবে, 20-কে নিচে নিয়ে আসুন, 0 কেটে দেন, 2 49, 49 আর একটা শূন্য, তার মানে হচ্ছে 4,90,000 মতো। 4900 আর এখানে 2টা শূন্য, হ্যাঁ 4,90,000। তাহলে মোট বিনিয়োগের পরিমাণ আমরা পেয়ে গেছি। আমরা ধরছিলাম এক্স টাকা, এক্স এর মান কত? 4,90,000 টাকা। এখন আসেন কে কত টাকা করে বিনিয়োগ করছে এবার সেটা দেখি। আবার ধরি পি এর বিনিয়োগ প্রশ্নে বলতেছে যে 5, তো সেটাকে আমরা 5x ধরলাম। কিউ এর বিনিয়োগ প্রশ্ন দেওয়া আছে 6, আমরা এটাকে 6x ধরলাম এবং আর বিনিয়োগ করবে কিউ এর সমপরিমাণ, অর্থাৎ কিউ যেহেতু 6x তার মানে আরো 6x করবে, তাহলে আর এর বিনিয়োগ কত? 6x সমপরিমাণ। আচ্ছা এখানে আমি একটা জিনিস একটু কারেকশন করি, এখানে এক্স তো ধরায় আছে, মানে এক্স তো একবার ধরছে, এখানে এক্স না লিখে অন্য কিছু লিখতে হবে, এ লিখে, এখানে এক্স তো একবার ধরে নিছি, এটা আমি খেয়াল করে না, এ ধরেন যে 5a, তারপরে ধরেন 6a, এটাও ধরেন 6a, যেহেতু এক্স একবার আছে, এ ধরি। তাহলে পির বিনিয়োগ, কিউ এর বিনিয়োগ এবং আর এর বিনিয়োগ। এখন কথা হচ্ছে কে কত মাস জুড়ে ব্যবসা করছে, এটা খুব গুরুত্বপূর্ণ।
পি আর কিউ এখানে পুরো বছরই ব্যবসা করছে, অর্থাৎ 12 মাস ব্যবসা করছে। আর শুধু এখানে 6 মাস ব্যবসা করবে, কারণ আর কি করছে, ওই যে খেয়াল করে দেখেন প্রশ্নে বলে দিছে যে 6 মাস পর আর যোগদান করছে। তার মানে ব্যবসা হচ্ছে 12 মাসে, 6 মাস পরে আসলে 6 মাস ব্যবসা করছে, তাই তো কথা। দেখেন আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে পি ব্যবসা করছে 12 মাস, লিখলাম, ঠিক আছে। কিউ ব্যবসা করছে, এখানে 5 হবে, হ্যাঁ। কিউ ব্যবসা করছে 12 মাস, আর ব্যবসা করছে 6 মাস। তাহলে এখানে আমরা কি করছি, ইনভেস্টমেন্টের সাথে টাইম গুণ করছি, তার মানে প্রফিট পাবো। তো এই পাশে আমার এই যে বিনিয়োগ কত ছিল, 4,90,000। যেহেতু ব্যবসাটা 12 মাসের, এই যে ইনভেস্টমেন্টের সাথে টাইম গুণ করে দুই পাশে আমার কি হয়ে গেল, এই পাশেও প্রফিট, এই পাশেও প্রফিট। এখন আপনি ক্যালকুলেশন লাগান, 5 × 60, 60 আর 72, 130, 38, মানে ভুল বললাম, 5 হচ্ছে 60, 60 আর হচ্ছে 72, 132, আর হচ্ছে 6 6 36, তার মানে হচ্ছে 168। এখানে হচ্ছে আপনার 168 এ ইজ ইকুয়াল টু, এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিই, গুণ করব না, গুণন 12। এ সমান সমান কত, এই যে 4,90,000 গুণন হচ্ছে 12 ডিভাইডেড হচ্ছে 168। 14 12-তে 168 হয়, 12 এটার ভিতরে যাবে 14 বার, 14 7 এটার ভিতরে যাবে 14-এর ভিতরে 2 বার 70, তাহলে 35,000 টাকা হবে, ঠিক আছে। 35, দেখেন আমি যদি পরীক্ষার হলে করবেন না, আমি জাস্ট দেখাচ্ছি। 12 এটার ভিতরে দেবেন 14 বার, 7 এটার ভিতরে 2 বার, 7 এটার ভিতরে যাবে কতবার, এই যে 70,000 বার, 2 দিয়ে 70,000-কে ভাগ করে দিলে আপনারা এর মান কত পেয়ে যাবেন, এর মান পেয়ে যাবেন হচ্ছে 35,000। পরীক্ষার খাতায় খবরদার এরকম কাটাকাটি করবেন না, এটা রাফে করে নেবেন দরকার হলে, কিন্তু পরীক্ষার খাতায় কোনোভাবেই এই ধরনের কাহিনী করা যাবে না। তাহলে এর মান পেয়ে গেছে আমরা 35,000। জিজ্ঞাসা করছে যে আর এর বিনিয়োগ কত, তাহলে লেখেন যথেক আর এর বিনিয়োগের পরিমাণ আমরা ধরে রাখছিলাম 6A, খাতায় দেখেন 6A, এর মান আমরা জানি 6 × 35,000, 6 35 হচ্ছে 210, আর এখানে আছে 1 2 3টা শূন্য, অর্থাৎ 2,10,000 টাকা হচ্ছে আর বিনিয়োগ। এটাই উত্তর। করেন, করতে পারেন, করলেই হলো। ওই অ্যাডভান্স ম্যাথ খুললে দেখবেন যে ওই ম্যাথই আছে, একই ম্যাথই আছে। 1000 ম্যাথ করতে পারলে, কেউ যদি একদম অ্যাডভান্স লেভেলের, সেটা ইয়ে থেকে হোক, আগারওয়াল থেকে হোক, 1000 অ্যাডভান্স ম্যাথ করতে পারলে মোটামুটি আর আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না, ঠিক আছে। কারণ আপনি যত কঠিন ম্যাথ চর্চা করবেন, সহজ জিনিসগুলো আপনার কাছে আরো বেশি সহজ মনে হবে। আর মাথার মধ্যে আমাদের যে প্যাচগুলা তৈরি হয়ে আছে, এই প্যাচগুলা আপনার কঠিন ম্যাথ দিয়ে ছাড়াইতে হবে। আপনি যদি কঠিন ম্যাথ দিয়ে মাথার প্যাচ ছাড়াইতে পারেন, সহজ ম্যাথগুলো তখন আপনি এমনিতেই মুখোমুখি করতে পারবেন, ঠিক আছে। এখন কঠিন ম্যাথ করার জন্য আপনার মানে ম্যাথের একটু বিষয় আশয় তো জানতেই হবে। ধরেন যে আপনি ম্যাথের একদম কিছুই জানেন না, তখন খুব ঝামেলা হবে। সব থেকে বড় ঝামেলা মানে আমরা আমাদের প্রবলেম অ্যাড্রেস করতে ভুল করি, ঠিক আছে। আমরা যখন ধরেন যে আপনার হয়েছে জ্বর, আপনি ডাক্তারের কাছে যে এখন মাথা ব্যথার গল্প শোনাচ্ছেন, ডাক্তার তো আপনাকে মাথা ব্যথার ওষুধই দিবে, জ্বরের ওষুধ দিবে না, তাই না।
জাস্ট উদাহরণস্বরূপ বললাম, যদিও মাথা ব্যথার জন্য না পা দেয়, জ্বরের জন্য না পাটা দেয়। এখন ডাক্তারকে যে যদি আপনি আপনার সমস্যার কথা ঠিকভাবে অ্যাড্রেস করতে না পারেন, তাহলে ডাক্তার আপনার চিকিৎসা ভুলভাল দেবে। তো আমরা যখন কারো কাছে যাই বা কোনো কোর্সের অ্যানাউন্সমেন্ট দেখি, তখন আমরা ডিরেক্ট বলি যে ভাইয়া আমার বেসিকের সমস্যা, আপনি কি বেসিক থেকে পড়াবেন, বেসিক টু অ্যাডভান্স পড়াবেন? এখন সমস্যাটা হচ্ছে আপনার বেসিকে আসলে কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে যে আপনি ইংরেজি প্রশ্ন করে বোঝেন না, এটা হচ্ছে মেইন সমস্যা। এখন হুট করে এই কথাটা কেউ লোক লজ্জার ভয়ে বলতে পারে না, ঠিক আছে? এরকম অনেক মানুষকেই মানে আছে, ধরেন ফেসবুকে তো সবই দেখাই যায় যে আপনি কোন ইউনিভার্সিটি পড়েন, যদি আপনি না লুকান। আপনি ধরেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়েন ভালো একটা সাবজেক্ট থেকে, বা চিটাগাং ইউনিভার্সিটি পড়েন ভালো সাবজেক্ট থেকে। এখন আপনি যদি বলেন যে ভাই এটা আমার বেসিকের সমস্যা, তো আমরা যদি তার প্রোফাইলে ঢুকে দেখলাম যে হ্যাঁ সে ঢাকা ইউনিভার্সিটি, তো আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, ধরেন যে আপনি পাবলিক আর্টে পড়ছেন, বা আপনি ইগোতে পড়ছেন, বা স্টাডে পড়ছেন, তার মানে কি আপনি অনার্স জীবনের পড়াশোনা ইংরেজি দিয়েই করে আসছেন। তা এখন আপনি অবশ্যই স্বাভাবিকভাবেই আপনি এটা বলতে লজ্জা পাবেন যে ভাই আমি ইংরেজি প্রশ্নটা পড়ে বুঝি, আবসা আবসা বুঝি। এখন ওই হালকা বুঝলে হবে না, আপনাকে একবার পরে ওইটা শতভাগ ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে হবে। এখন ওইটা বলতে আমরা লজ্জা পাই, বিধায় আমরা একটু পেঁচায় বলি যে ভাই আমার বেসিকের সমস্যা। বেসিকের সমস্যা নাই আপনার, ঠিক আছে? বেসিকের আপনার সমস্যা নাই। ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেপেলেরা আরো বেশি, এটা হচ্ছে আরো এক ধাপ আগায়। ধরেন যে ইংরেজি থেকে পড়ছে, ও ইংরেজি সাহিত্যে পড়ে আসছে, আমরা ধরলাম যে ঠিক আছে আপনি অন্য বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ছেন, দর্শন পড়ছেন, ভূগোল পড়ছেন, না বাংলা দিয়ে আপনাকে লিখে আপনাকে পাশ করে দিছে, মানলাম। এটা যদিও এটা অসম্ভব, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অন্যান্য সাবজেক্টে বাংলা দিয়ে লিখে পাশ করতে হয়তো পারবেন, কিন্তু ভালো সিজিপি উঠাইতে পারবেন। আদৌ বাংলা দিয়ে পড়াই কিনা বা বাংলা টেক্সট বুক আছে কিনা জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া, এটা আমার জানা নাই। আমি যতটুকু জানি অন্য বিশ্ববিদ্যালয়ে সব বাংলা টাংলা পড়ায় না ভাই, সরকারি এবং বেসরকারি দুটাতেই। টিচারও বাংলায় পড়ায় না, টেক্সট বুকও বাংলায় নাই, যেগুলো বাংলা বয়সে ফাত্রাম অনুবাদ এগুলো কেউ ফলো করে না, তার মানে আপনি ইংরেজি দিয়েই পড়ছেন। তো আপনি যদি ইংরেজি সাহিত্যে পড়ে আসেন, তার মানে আপনি ইংরেজি দিয়েই পড়ে আসেন সবকিছু, আপনার তো সেখানে বাংলার কোনো চান্স নাই। তো আপনি যদি এসে বলেন যে ভাই আমি ইংরেজি প্রশ্ন বুঝি না, ওইটা আপনার জন্য লজ্জা। তো আমরা ওই লজ্জা ভুলতে বলি আমার বেসিকের সমস্যা। বেসিক নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা নেই, এই জিনিসটা মাথায় রাখেন। এই ভূত আগে দাঁড়ান। মানুষকে যখন আপনি ভুল ইনফরমেশন দিবেন নিজের সম্বন্ধে, তখন আপনি ওইটা বলতে 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 ওইটা সত্যি হয়ে যাবে। মানে একটা মিথ্যা 10 বার বললে এরকম সত্যিতে রূপ নেয়। আপনি 10 জনের কাছে যদি বলেন যে ভাই আমার বেসিকের সমস্যা, আমার বেসিকের সমস্যা, আপনি মানসিকভাবে দেখবেন যে আসলে আপনার বেসিকেরই সমস্যা, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখেন। কারণ আমি আজ পর্যন্ত যতজনকে এই কথা বলতে দেখছি ভাই, সবার কথাই মিথ্যা। বেসিক নিয়ে কারো কোনো ঝামেলা নেই, বেসিক সবারই আছে। 10 নম্বরে আসেন। 10-এ কি বলা হচ্ছে যে এ, বি এবং সি তিনজন মিলে যথাক্রমে 24, 32 এবং 18,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করছে। এ এবং বি সক্রিয় অংশীদার হিসেবে ওই ব্যবসা থেকে প্রথমে মোট লাভের 15% এবং 12% পায়। এ এবং বি সক্রিয় অংশীদার হিসেবে ওই ব্যবসা থেকে প্রথমে মোট যা লাভ হয়েছে তার 15% এবং 12% নিয়ে নেবে। এরপরে অবশিষ্ট লাভ তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করা হয়। যদি সি লাভ হিসেবে মোট 65,700 টাকা পেয়ে থাকে, তাহলে মোট লাভের পরিমাণ কত এটা বের করতে হবে। এখন ওই যে সক্রিয় অংশীদার নিষ্ক্রিয় অংশীদার একটা বিষয় আছে, ঠিক আছে? সক্রিয় অংশীদার মানে হচ্ছে ওরা ব্যবসায় বিনিয়োগও করছে আবার খাটাখাটনিও করছে। ধরেন যে আপনারা 3 বন্ধু মিলে মুদি দোকান দিচ্ছেন, 3 জন মিলে বিনিয়োগ করছেন, তার মধ্যে 2 বন্ধু ওই দোকানে থেকে দোকানদারি করছে, দোকান খুলছে, ব্যবসার হিসাবপাতি পরিচালনা করছে, মালামাল বিক্রি করছে, কিনছে, এরা হচ্ছে সক্রিয় অংশীদার। আর আপনি কি করছেন? শুধু বিনিয়োগ করছেন, বিনিয়োগ করে বাসায় বসে আছেন, বিনিয়োগ করে বাসায় বসে আছেন। আর ওরা ব্যবসা থেকে যা লাভ করবে তার একটা পার্সেন্টেজ আপনাকে দিবে, আপনি যা বিনিয়োগ করছেন সেই অনুপাতে আপনি আপনার লভ্যাংশ পাবেন। কিন্তু ওরা যা বিনিয়োগ করছে সেই লভ্যাংশ তো পাবেই, পাশাপাশি ওই যে দোকান পরিচালনা করলো ওইটার বিনিময়ে
তারা এক্সট্রা কিছু টাকা নিবে। ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে স্লিপিং পার্টনার, যে আপনি শুধু টাকা দিয়েই শেষ, আপনি কোনো পরিশ্রম করতে রাজি নন। ঠিক আছে, তো এখানে যারা সক্রিয় অংশীদার তারা আগেই লাভ থেকে কিছু অংশ নিয়ে নিবে, তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেইটা যে যত টাকা বিনিয়োগ করছে সেই অনুপাতে বন্টন করে নিবে নিজেদের মধ্যে। তাহলে আসেন, এখানে প্রথম কথা হচ্ছে লাভ কত টাকা। লাভ কত টাকা এটা কিন্তু দেওয়া নেই, শুধু বিনিয়োগের পরিমাণ দিছে, আর সি লাভ হিসেবে কত টাকা পাবে এইটা দেওয়া আছে। তার মানে কি মোট লাভের পরিমাণ এখানে অনুপস্থিত। তাহলে আগে সেটাই বের করি, যে ধরি মোট লাভ এক্স টাকা ধরে নিলাম। এখন লেখেন এ আর বি যেহেতু সক্রিয় অংশীদার, তাহলে এরা 15% এবং 12% পাবে। তাহলে আমরা লিখতে পারি যে এ এবং বি সক্রিয় অংশীদার হিসেবে মোট লাভ থেকে 15% এবং 12% নেয়ার পর অবশিষ্ট লভ্যাংশ। দেখেন, আমার তো মোট লাভ এক্স টাকা, এটা তো আমি ধরেই নিছি। এই এক্স টাকা থেকে এ নিবে 15%, বি নিবে 12%, নেয়ার পরে যা থাকবে সেটা কত। এখন আমি একটু আগে বলছি যে ভাই যদি কোনো প্রশ্নে আপনি পার্সেন্টেজ দেখেন সেখানে ধরে নেওয়ার প্রয়োজন হলে 100 ধরবেন। এখানে যেহেতু আমি ধরেই নিছি এক্স টাকা, সো 100 যা 100টা, এখানে 100 জাস্ট হিসাবের সুবিধার জন্য আমি এখানে লিখতেছি। দেখেন যে এখানে এই যে আমরা লিখতে পারি এইভাবে যে 100% মাইনাস এই যে 100 থেকে এ পাচ্ছে 15 টাকা, বি পাচ্ছে আপনার 12 টাকা। তাহলে এই যে 100% থেকে এই যে 15, 12, 27% চলে যাচ্ছে, বাকি থাকতেছে কত? 73% বাকি থাকতেছে না? 73% বাকি থাকতেছে না? 73%। তো আমি যেহেতু মোট টাকাকে মানে মোট লাভের পরিমাণকে এক্স ধরছি, এখন এই 73%কে এক্স এর সাপেক্ষে দেখাবো। খেয়াল করেন, তাহলে আমরা লিখতে পারি যে অতএব মানে এ আর বি কে দেওয়ার পরে আমার মোট লাভ থেকে এ আর বি কে দেওয়ার পরে আমার অবশিষ্ট আছে কত? 73%। এই যে 73% অবশিষ্ট আছে, এটা কার অবশিষ্ট? এই যে মোট লাভের 73%। তাহলে অবশিষ্ট মোট লাভ, অবশিষ্ট মোট লাভ, এই যে এখন দেখেন এক্স এর সাপেক্ষে প্রকাশ করে দিব। এক্স এর 73%, আচ্ছা আগে এইভাবে লিখি, এক্স এর 73%, বা এটাকে লেখা যায় এক্স ইন্টু 73/100, বা লেখা যায় একবারে 73x ডিভাইডেড 100। বোঝা গেছে? এখন আসেন, এই যে 73x/100, এই টাকাটা এখন এ বি সি এই তিনজনের বিনিয়োগ অনুপাতে বণ্টিত হবে। কথা বুঝছেন? এই যে 73% টাকা থাকলো এ আর বি সক্রিয় অংশীদার হিসেবে নেওয়ার পরে, এই 73% টাকাটাই এখন এই এ বি এবং সি এর মধ্যে তাদের বিনিয়োগ অনুসারে বণ্টিত হবে, এবং সেখান থেকে এই বলতেছে যে সি পাবে হচ্ছে 65,700 টাকা। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এবিসির বিনিয়োগের অনুপাতটা আগে। এ বি এবং সি এর
বিনিয়োগের অনুপাত যথাক্রমে কত কত ছিল জানি? 24, 32, 18। 24,000, 32,000, 18,000। 3 শূন্য 3 শূন্য কেটে দিলে 2 দিয়ে ভাগ করে দিলে 12, 2 দিয়ে ভাগ করে দিলে 16, 2 দিয়ে ভাগ করে দিলে 9। তার মানে 12, 16, 9 পাওয়া যায়। তাহলে যোগ করে দেন অনুপাতগুলোর সমষ্টি। পঁচিশ 27, 10, 37। এখন আমাকে যেহেতু বলতেছে যে সিটটা দেওয়া আছে, যে সি লাভ করে 65,700 টাকা, তাহলে আমরা শুধু সিটটা বের করি, তাহলে বের হয়ে যাবে। অতএব সি এর লভ্যাংশ, খেয়াল করেন টোটাল লাভ কত? এই যে 37, তার মধ্যে সি কত পায়? 9। কিসের? মোট অবশিষ্ট লাভের। তাহলে অবশিষ্ট মোট লাভ কত? এই যে বের করে রাখছেন 73x/100। এই 73x/100 9/37 পাবে। 73x/100 9/37 হচ্ছে আপনার সি এর লভ্যাংশ, এবং এইটার ভ্যালু প্রশ্ন দেওয়া আছে 65,700। এখন আমরা ইকুয়েশন লিখতে পারি যে শর্ত মতে এই যে 9/37 ইন্টু 73x এর 100 ইজ ইকুয়াল টু কত? 65,700। এখন ক্যালকুলেশন করতে হবে। আমরা যদি এখানে এক্স লিখি, এক্স সমান সমান 65,700 গুণন 37 নিচে ছিল ওপরে তুললাম, 100 নিচে ছিল ওপরে তুললাম, 9 ওপরে ছিল নিচে নামাইলাম, 73 ওপরে ছিল নিচে নামাইলাম। এখন ক্যালকুলেশন করেন 73 প্রাইম নাম্বার, 37ও প্রাইম নাম্বার, তাহলে যাবে কোনটা দিয়ে? 73 এটার ভিতরে 7 5 12, 12 6 18, হ্যাঁ 9 দিয়ে যাবে। আমি এখানে জাস্ট রাফ করে নিচ্ছি কারণ আমি জানি না ক্যালকুলেশনটা কীরকম হবে। দেখেন 657, 7 9 63, 2 73, তার মানে 9 এইটার ভিতরে যাবে হচ্ছে 7,300 বার। 73 দিয়ে এটাকে ভাগ করলে 100, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 37, 2 2 4 0, 1 2 3 4 হয়ে গেছে। এরকম আলাদা করে রাফ করে নেবেন, রাফ করে নিয়ে তারপর আপনি আপনার ইয়ে নামাই দেবেন 65,700। ঠিক আছে, তাহলে 3,70,000 হচ্ছে আমার এক্স এর ভ্যালু, 3,70,000। প্রশ্নে কি বলতেছিল যে তাহলে মোট লাভের পরিমাণ কত? মোট লাভের পরিমাণ, সো মোট লাভের পরিমাণই তো বের করলাম। মোট লাভের পরিমাণ এক্স ধরছিলাম না, তাহলে এক্স এর মানে তো বের হয়ে গেছে। তাহলে লেখেন যে অতএব মোট লাভের পরিমাণ 3,70,000 টাকা। আজকে যে আমাদের 10টা ক্লাস শেষ, মানে 100 ম্যাথ আমরা অলরেডি সমাধান করে ফেলছি, এবং আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার্স পড়ে ফেলছি। আমাদের বড় চ্যাপ্টারগুলো বাকি আছে, শতকরা, প্রফিট, তারপর হচ্ছে লাভ ক্ষতি, সময় দ্রুত গতিবেগ, এই বিষয়গুলো বাকি আছে, সময় কাজ, সেগুলো এখন সহজ লাগবে। অলরেডি আমরা ইকুয়েশন কিভাবে ফর্ম করতে হয় বিষয়গুলো শিখে ফেলছি, পাটিগণিতের মেইন বিষয়গুলো আমরা শিখে ফেলছি। ঠিক আছে, এই জিনিসগুলো ধরতে সুবিধা হবে। নেক্সট ক্লাস দেখি শতকরা দিয়ে শুরু করা যায় কিনা। লেকচার শিট যে কোনটার উপর রেডি আছে আমি জানি না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে।
আল্লাহ হাফেজ।